প্রিয় বন্ধুরা আমার, এবারের গন্তব্য দক্ষিণ ভারত। সালটা ছিল 2018। 2018 সালের কোনো এক ভ্যাকেশনে আমি এবং আমাদের ইংরেজির আলাউদ্দিন আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে আমরা দক্ষিণ ভারত সফরে যাব এবং সেই মোতাবেক ঘর থেকে বেরিয়ে পড়লাম পাসপোর্ট ভিসা করে। বেনাপোল বর্ডার ক্রস করে সেদিক দিয়ে কলকাতা হয়ে গিয়েছিলাম। মজার ব্যাপার হলো আমরা এখান থেকে ট্রেনে গিয়েছিলাম যশোর। ট্রেন থেকে নেমে আমরা একটা বাসে উঠেছিলাম ভোরবেলা। সেই বাসের উইন্ডশিল্ডের অবস্থা দেখেন, এটা ভেঙে পড়ে যাচ্ছিল, ভয়ঙ্কর একটা অবস্থা। সেটি বাঁশ দিয়ে কোনোভাবে ঠেকানোর চেষ্টা, অদ্ভুত এক হাস্যকর পরিস্থিতি। যাই হোক, সেটি অতিক্রম করে আমরা বেনাপোল পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই। এবং বেনাপোল পৌঁছার পরে আমরা বর্ডারের সমস্ত কাজকর্ম শেষ করি। তারপরে আমরা সেখান থেকে একটি বাস যোগে কলকাতায় পৌঁছে যাই। কলকাতায় অবস্থান করে পরের দিন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। এবং বিমানবন্দরে এসে এটি সন্ধ্যায়, আমাদের ফ্লাইটটি ছিল সন্ধ্যার পরে। এই মুহূর্তে আপনারা সায়েন্স সিটি এলাকাটি দেখতে পাচ্ছেন। আমরা সায়েন্স সিটি এলাকা ক্রস করছি। এইখানে যে জোড়া ভবন বা টুইন টাওয়ারটি, সেটি অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছিল সেই সময়, বিশেষ করে উপরে একটি বাগান থাকায়। আমরা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর এটি। এবং এর ছাদের এই লেখাগুলো আমাকে খুব আকর্ষণ করে। যাই হোক, আমরা বসে কিছুটা সময় কাটালাম। আমরা রাতের খাবার সেখানেই সেরে নিলাম। সেরে নিয়ে আমরা যথারীতি বিমানে উঠে পড়লাম। বিমান ছেড়েও দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়াল দিল এবং উপর থেকে কলকাতা শহরের আলোক ঝলমলে পরিবেশ আমাদের বিমোহিত করছিল। নিচ থেকে যে দৃশ্যটি দেখা যায় না, সেটি উপর থেকে দেখতে অনেক বেশি সুন্দর মনে হয়। আসলে একটি অদ্ভুত ঘটনার কথা না বললেই না, সেটি হলো বিমান আমাদের ছেড়েছিল সম্ভবত 8:30টায়, যেটি পৌঁছার কথা ছিল 10:30টার মধ্যে। কিন্তু সেখানে ঠিক ল্যান্ড করবে তার আধা ঘন্টা আগে হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে বিমান ল্যান্ড করতে পারছে না, এটি চেন্নাই চলে যাবে। যাই হোক, সেটি চেন্নাই চলে গেল এবং চেন্নাই থেকে ফিরে এসে তারপরে ব্যাঙ্গালোরে আমাদের নামানো হলো রাত্রিবেলা। আরও একটি ঘটনার কথা বলি আপনাদের, সেটি হলো প্রচণ্ড ঝড়ের মুখে পড়েছিলাম আমরা এবার যাওয়ার সময়। বিমান অনর্গল আপস অ্যান্ড ডাউন হচ্ছিল এবং আমরা ব্যাঙ্গালোর শহরে পৌঁছে গিয়েছিলাম ভোরবেলায়। পরের দিন আমরা চলে গিয়েছিলাম সোজা হসপিটালে, নারায়ণা মেডিকেল সেন্টার। এবং সেখান থেকে এসে তারপরের দিন আমরা পুরো সাইট সিইং রেখেছিলাম ব্যাঙ্গালোর শহরটি। এবং ব্যাঙ্গালোর শহরটি আমাকে খুব মুগ্ধ করেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার, প্রচুর গাছে ঘেরা, অনেক পুরনো শহর তো, এবং এখানকার ঐতিহ্যও অনেক বেশি। তো যাই হোক, বাগানের মতো বা পার্কের মতো যে এলাকা, এর ভিতর দিয়ে আমাদের গাড়িগুলো মাঝে মাঝে চলে যাচ্ছিল। এটি কমার্শিয়াল জোন বা কমার্শিয়াল এরিয়া।
এদিন আসলে আমাদের প্ল্যান ছিল আমরা মাইসুর যাব এবং সেই মোতাবেক আমরা সরাসরি স্টেশনে যাই, সেখান থেকে ট্রেন ধরে আমরা মাইসুরে নামি এবং তারপরে সেখান থেকে একটি সিএনজি যোগে বা অটো যেটাকে বলা হয় থ্রি হুইলার, এই থ্রি হুইলার যোগে আমরা মাইসুর প্যালেসের উদ্দেশ্যে রওনা করি। আপনারা জানেন নিশ্চয়ই যে মাইসুর প্যালেসটি হলো টিপু সুলতানের প্যালেস নামে পরিচিত। অত্যন্ত সুন্দর, একটু পরেই আপনারা দেখতে পারবেন বিশাল এলাকা জুড়ে মাইসুর প্যালেস। আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই মাইসুর প্যালেসের প্রবেশদ্বারে, মেইন গেটের সামনে। অনেক দিন থেকেই এই জায়গাটির খুব নাম শুনছিলাম, কিন্তু যাওয়ার সুযোগ এর আগে হয়নি। যাই হোক, আমরা প্রবেশ পথে টিকিট কেটে ভিতরে ঢুকে এই যে গাড়িটি দেখছেন, এই গাড়িটি এও আবার আলাদাভাবে ভাড়া গুনতে হয়। এটাতে বসে আমরা দুজন ছিলাম, পাশাপাশি আমাদের সঙ্গে অন্য একটি ফ্যামিলি ছিল, আমাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটি দেখানো হচ্ছিল। সামনের যে প্যালেসটি, এটি আসলে মাইসুর প্যালেস বা টিপু সুলতানের প্যালেস নামে পরিচিত। फ्रंट साइड काला स्टेप है ना, वो हिंदू का है। तो कॉपर का ऊपर एक फ्लैग है, देखो 14 किलो गोल्ड, वो एकदम ऊपर है, देखो फ्लैग, ओनली फ्लैग इज गोल्ड। গাইড আমাদের বলছিল যে টিপু সুলতানের এই প্যালেসের উপরে বিভিন্ন ধর্মের প্রতীক ছিল। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের প্রতীক নাকি উপরে আছে। আমরাও পুরোপুরি বুঝতে পারিনি। আর ওই যে একদম সর্বোচ্চ চূড়ার উপরে সোনালী কালারের, সেটিতে প্রায় 14 কেজি স্বর্ণের গম্বুজটি করা, এটি বারবার করে বলছিলেন উনি। তারা এইখানে একটি মন্দির রয়েছে, দক্ষিণ ভারতীয় স্থাপত্যকর্মে নির্মিত এই মন্দিরটি আমরা সমস্ত প্যালেসটি পরিদর্শন শেষে আবার একটি সিএনজি যোগে বেরিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম এবং সেখান থেকেই বাস ধরে আমরা সোজা আবার চলে এসেছিলাম ব্যাঙ্গালোরে। আপনারা দেখছেন প্রচুর গাছপালা এখানে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সেই মোতাবেক ক্রাউড এতটা নেই, এত ঘিঞ্জি নেই, গাড়ি ঘোড়ার পরিমাণও আহামরি বেশি না। যাই হোক, হোটেলে পৌঁছার পরে রাত্রিটা অবস্থান করি এবং তারপরের দিন আমরা বেরিয়ে পড়ি ব্যাঙ্গালোর শহরটা পুরোপুরি দেখব বলে। আমরা সোজা প্রথমেই যাই পার্লামেন্ট ভবনে। পার্লামেন্ট ভবনটা একটু আগে আপনারা দেখতে পেলেন, বাবা সাহেব আম্বেদকরের একটা মূর্তি সেখানে রয়েছে কালো পাথরের। সেখান থেকে ঘুরে এসে আমরা ব্যাঙ্গালোর প্যালেস দেখার জন্য এখানে আসলাম এবং তারপরে এখানে লালবাগ পার্ক নামে যে পার্কটি রয়েছে শহরের মধ্যে, আমরা মেট্রোতে চড়ে সেইখানে নেমে হেঁটে হেঁটে ভিতরে ঢুকে এই পার্কের মধ্যে নানান ধরনের গাছপালা দেখছিলাম। এটি আমাদেরকে খুব মুগ্ধ করছিল। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি আসলে ট্রেন থেকে আমরা কন্যাকুমারী যাওয়ার পথের যে দৃশ্য, সেটি অপূর্ব ল্যান্ডস্কেপ। আমরা পরের দিনে টিকিট কেটে ট্রেনে চড়ে সোজা রওনা দিয়েছিলাম কন্যাকুমারী যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে বসে দুপাশে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। দূরে পাহাড় উকি দিচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব যে দূরে তা না। এটি প্রায় দৃষ্টি সীমানার মধ্যেই এবং খুব চমৎকার লাগছিল নীলছে পাহাড়টা। আর এই যে ল্যান্ডস্কেপ অর্থাৎ গাছপালা, মাটি সব মিলিয়ে এই জায়গাটা না আমাদের এলাকার মতো ঠিক না। মাটিটা একটু লালচে টাইপের, একটু শুকনো, বাট গাছপালা পর্যাপ্ত আছে। সেখানে বিভিন্ন জলাশয়ও দেখতে পেলাম। এটি আসলে উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণ দিকে গেলে
সম্পূর্ণ এলাকাটাই প্রায় এই একই ধরনের ভূমির বৈশিষ্ট্য আমার কাছে মনে হয় আর কি। এইখানে প্রচুর পরিমাণে বায়ুচালিত বিদ্যুৎ তৈরির কল অর্থাৎ উইন্ড মিল আমরা দেখতে পাচ্ছি, এবং ওই এলাকায় প্রচুর পরিমাণে, সম্ভবত সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় এখানে প্রচুর বাতাস আছে, এবং এই বাতাস দিয়ে বিদ্যুৎ তৈরি করার জন্যই এই উইন্ড মিলগুলো এখানে বসানো হয়েছে। আমরা এই আশপাশে যতদূর গেছি প্রচুর পরিমাণে এই উইন্ড মিলের দেখা পেয়েছি এই এলাকাটায়। মাঝে মাঝে গ্রাম দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে পিছন দিকে, আমরা ট্রেন ছুটে যাচ্ছি সামনের দিকে। আমরা পৌঁছে গেছি কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে যে রেলওয়ে স্টেশন সেটা একটু দূরে, সেখান থেকে নেমে আমরা একটা গাড়িতে করে চলে এসেছিলাম কন্যাকুমারীর এই মেইন জায়গাটিতে। এখানে এসে টিকিট করে এই যে জলযানটিতে চড়তে হয়, এবং এই জলযানটিতে চড়েই অন্যান্যদের সাথে লাইফ জ্যাকেট পরে, অবশ্যই এটা বাধ্যতামূলক, আমাদের রওনা দিতে হয়েছিল অল্প একটু দূরে সাগরের ভিতরে। সেটি হলো বিবেক আনন্দ রক। এটি দেখার জন্য ঠিক তার পাশেই আছে তিরুভাল্লোর, কবি তিরুভাল্লোরের মূর্তি বা সেটির একটি রক। আর আরেকটি কথা বলে নিই, এই কন্যাকুমারী বিখ্যাত হচ্ছে বলা হয় 3টি সাগরের মিলনস্থল বলে। এখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর একত্রে মিলিত হয়েছে। আদিগন্ত বিস্তৃত শুধু জলরাশি দেখা যায় এখান থেকে। আমরা এই মুহূর্তে জলযানটির ভিতরে, আমি এবং আলাউদ্দিন, আমাদের সঙ্গে নানান ধর্মের, নানান বর্ণের, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং ভারতের বাইরের অন্যান্য রাষ্ট্র থেকেও যে পর্যটকরা এসেছেন তারাও রয়েছিলেন। এই যে আমরা ছুটে চলেছি বিবেকানন্দ রকের দিকে, কালো রঙের যে পাথরটি সামনে দেখা যাচ্ছে একটা স্তূপ মতো, সেটি আসলে বিবেকানন্দ রক। রক বলা হয়েছে এই জন্যই যে পুরোটাই পাথরের তৈরি, বাট সেখানে যেটি আছে সেটা হলো স্বামী বিবেকানন্দের আশ্রম, তার মেডিটেশন সেন্টার, আশ্রম, এবং তার পাশেই একটি কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে কন্যাকুমারী দেবীর মন্দির। আমরা দেখব। বাংলাদেশ থেকে অনেক দূরের পথ, কিন্তু এই এলাকার টানে ছুটে গিয়েছিলাম এত দূর। আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকে আমরা উঠে পড়েছি, এবং এইখান থেকে সামনের দৃশ্যগুলো কেমন লাগছে। এই যে বাম পাশে যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটি আসলে কন্যাকুমারী দেবীর মন্দির। সামনে আদিগন্ত জলরাশি, নীল জল ছড়িয়ে পড়েছে দিগন্ত রেখা অবধি। ডান পাশে তিরুভাল্লোরের মূর্তিটি দেখতে পাচ্ছেন আরেকটি রকের উপরে, এবং এই সোজাসুজি যদি দক্ষিণ দিকে চলে যাওয়া যায় তাহলে অ্যান্টার্কটিকা ছাড়া আর মাঝখানে কোনো স্থলভূমি পাওয়া যাবে না। এই যে কন্যাকুমারী দেবীর যে মন্দিরটি কালো পাথরের তৈরি বলছিলাম, সেই জায়গাটিতে প্রচুর দর্শনার্থীরা বা পর্যটক বসে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এর কারণ হলো প্রচণ্ড রোদে সেই সময় এত গরম এই জায়গাটিতে যে মানুষ বাইরে থাকতে পারছিল না। এখানে কোনো গাছপালা নেই, যে কারণে সবাই একটু ঘুরে ফিরে এসেই এইখানে বসে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এটি হলো মেডিটেশন কক্ষ, যেখানে সবাই ধ্যানমগ্ন থাকার জন্য প্র্যাকটিস করে। এইখানে আমরা কিছু সাদা দাগ দেখতে পাচ্ছি, এগুলো বিশেষ কেমিক্যাল দিয়ে দাগাঙ্কিত করা যাতে পায়ে তাপ না লাগে। পাথরের উপরে প্রচণ্ড গরম, কিন্তু এই সাদা দাগের উপর দিয়ে হাঁটলে এটি বেশ আরামদায়ক। এটি আসলে ওয়াকওয়ে।
সুন্দর জায়গা এবং আমার কাছে মনে হয়েছিল আমরা এই জায়গাটিতে গিয়েছিলাম প্রায় দুপুরবেলায়। তো এইখানে দুপুরবেলা না গিয়ে যদি বিকেলে বা সন্ধ্যার একটু আগ দিয়ে এখানে যাওয়া যেত তাহলে আমার বিশ্বাস জায়গাটি আরও সুন্দর হতে পারত। যাই হোক, আমরা এটি পরিদর্শন শেষ করে ফিরে আসলাম এবং একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা ছুটে চললাম একটি মিনি বাসে চড়ে একটা প্যাকেজ ট্যুরে রামেশ্বরমের উদ্দেশ্যে। আমরা এই পথ ধরে চলে যাব সোজা রামেশ্বরমটা ঘুরবো সারাদিন এই প্যাকেজ ট্যুরে এবং তাদের গাড়িতেই আমরা ফিরে চলে আসবো আবার মাদুরাইতে। আপনাদের জন্য যে এক্সাইটমেন্ট অপেক্ষা করছে সেটি হলো মাদুরাই এবং রামেশ্বরম। অসাধারণ কিছু দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন, যেটি সত্যি এর আগে আপনারা দেখেছেন কিনা জানি না। মানুষের পিঠে বড়শি বাঁধিয়ে ধর্মীয় যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি মানে অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু মানে অভিজ্ঞতা পূর্ণ হওয়ার মতো একটি বিষয় আসলে। তো সেই জিনিসগুলো আপনাদের জন্য পরবর্তী পর্বে তুলে নিয়ে আসবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং এর পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন বলে আশা করছি। আমার এই দক্ষিণ ভারতের সফরটি 3টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আজকে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। পরের পর্বে রামেশ্বরম এবং মাদুরাই দেখাবো এবং তারপরে কোদাইকানাল কোভালম দেখিয়ে আমরা এই পর্বটি শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।